হ্যালো, সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। বাকিরা একটু রেসপন্স করবে যারা আছো, ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা, তো আমরা ম্যাথের নাম্বার সিস্টেমটা শুরু করছি একদম বেসিক থেকে। তো নাম্বার সিস্টেম দেখো, করতে গেলে আমাদের বেশ কিছুটা জিনিস এই টপিকে শিখতে হবে, তবেই আমরা নাম্বার সিস্টেমের ম্যাথ এবং নাম্বার সিস্টেমটা ভালো করে জানলে বাকি চ্যাপ্টার গুলোতেও আমরা অনেকটা ফাস্ট করতে পারবো। কারণ এই নাম্বার সিস্টেমটা হচ্ছে একদম ম্যাথের যে বেসিক যে বিষয়টা রয়েছে, এই টোটাল জিনিসটা আমরা এখানে কভার করব। তো একদম প্রথমে যেটা দিয়ে আমাদের শুরু হয় সেটা হচ্ছে যে আমরা দুটো ভ্যালুর কথা পাই। প্রত্যেকটা যে নিউমেরিক্যাল ডিজিট নিয়ে আমরা ম্যাথমেটিক্সে ডিসকাস করে থাকি, সেই প্রত্যেকটা ডিজিট বা প্রত্যেকটা অঙ্ক তাদের দুটো করে ভ্যালু থাকে, ঠিক আছে? কিরকম? একটা হচ্ছে দেখো প্লেস ভ্যালু, একটা হচ্ছে কি প্লেস ভ্যালু, আরেকটা ভ্যালু আছে, আরেকটা ভ্যালু কি, আরেকটা ভ্যালুকে বলা হয় ফেজ ভ্যালু। তাহলে এই যে ধরো যে কোনো, কারণ আমরা তো নিউমেরিক্যাল বা ডিজিট নিয়ে কাজ করব, সংখ্যা নিয়ে কাজ করব। তো আমি যদি কোনো একটা সংখ্যা লিখি, সে ধরো এখানে আমি লিখলাম 23, এই যে 23 লিখলাম, এর কিন্তু দুটো ভ্যালু আছে, এই ভ্যালুগুলো আমরা জানবো। কিরকম? যে 23, এখানে দেখো আমি দুটো ডিজিট লিখলাম, তাই তো? দুটো ডিজিট লিখলাম, দুটো ডিজিট বলতে কি, ডিজিট বলছি, ডিজিট হচ্ছে অঙ্ক আর নাম্বার হচ্ছে কি সংখ্যা। তাহলে এই যে দুটো ডিজিট, এরা কোথায় আছে? আমরা দেখবে ছোটবেলায় হয়তো পড়েছিলাম যে একক, দশক, শতক করে সে কোন প্লেস, কোন অবস্থানে রয়েছে। তাহলে ম্যাথমেটিক্যালি আমাদের এই প্লেস বলতে কোন স্থান, তাই তো? সেই এককের ঘরের স্থানে রয়েছে না দশকের ঘরে, আমাকে এই বিষয়টা এখানে জানতে হবে। তাহলে এই প্লেস ভ্যালু কি বলছে? যে প্লেস ভ্যালু ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য ভ্যালু রিপ্রেজেন্টেড by the digit in a number on the basis of its position in the number। তার মানে কি, ওই নাম্বারের বেসিসে সে কোন স্থানে রয়েছে, এটাই হচ্ছে আমার প্লেস ভ্যালু, মানে স্থানীয় মান আমরা যাকে বলে থাকি। আর ফেজ ভ্যালু বলতে কি, ফেজ, দেখো ফেজ কথাটার মধ্যেই রয়েছে যে আমি যদি জিজ্ঞাসা করি যে এ কে দেখতে কেমন, তুমি এ কে যেরকমটা ঠিক দেখতে তাকে বলে দেবে দেখে দেখে যে হ্যাঁ একে এরকম দেখতে। ঠিক আছে, আমি ঠিক একই রকম যে আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে 5 একে দেখতে কেমন, তুমি কিন্তু 5-এর মতো করেই তাকে বর্ণনা করবে। তার মানে তাকে দেখতে ঠিক যেরকম, তার যে ভ্যালুটা 5-এর মানটাও কিন্তু 5, ঠিক আছে, আমরা ভ্যালু হিসেবে যেহেতু এখানে ধরছি। তাহলে ফেজ ভ্যালু বলতে কি, তার নিজস্ব যে মান, বা আমরা একে আরো অনেকগুলো বাংলা টার্ম এর রয়েছে, পরম মান বা চরম মান, বা অনেক সময় দেখবে স্বকীয় মান বলে, নিজস্ব মান, তার নিজের যে ভ্যালুটা তাকেই বলা হয় ফেজ ভ্যালু। তাহলে এখানে আমরা দুটো ভ্যালুর কথা পেলাম, একটা প্লেস ভ্যালু আর একটা হচ্ছে ফেজ ভ্যালু। তাহলে প্লেস ভ্যালু এবং ফেজ ভ্যালু বিষয়টা কি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। এবার বিষয় হচ্ছে ফেজ ভ্যালু তো যে আমরা বুঝে গেলাম যে যে ডিজিট বলবো তার ফেজ ভ্যালু হচ্ছে সেটাই। আর প্লেস ভ্যালুটা কি? এবার এখানটা একটা এক্সাম্পল দেখো, যেমন ধরো 10, তো 10, ওকে। এই যে এখানে আমি একটা সংখ্যা লিখলাম, কত না 13,500, 13,500 কত 48, আমি এখানে যে সংখ্যাটা লিখলাম। এবার এই সংখ্যায় আমি যদি একদম বাম দিক থেকে শুরু করি, এই সংখ্যার একদম বাম দিক থেকে শুরু করি, বাম দিক বলতে তাহলে আমাদের প্রথম কোন সংখ্যা চলে আসবে? এই 1। এবার আমার কোশ্চেন হচ্ছে এই 1 এর প্লেস ভ্যালু কত? তাহলে প্লেস ভ্যালু বিষয়টা কি, এই 1 কোন স্থানে রয়েছে, কোন স্থানে রয়েছে বলো তো? কিভাবে করতে হয় দেখো, আমি একটু বলে দিই। তো এখানে একক দশক এভাবে গণার কোনো দরকার নেই, তোমরা সহজে করবে কিভাবে, যে সংখ্যার প্লেস ভ্যালু তোমাকে বলবে, এখানে কার বলা হয়েছে, একের কথা বলা হয়েছে, তাহলে তুমি প্রথমে কি করবে, একটা এক লিখে দেবে। যার ভ্যালু বের করতে বলবে, যার ভ্যালু মিনস প্লেস ভ্যালু যার বের করতে বলবে, তাহলে কি হবে, সেখানে প্রথমে তুমি 1 লিখবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার, বুঝতে পেরেছি। এবার হ্যাঁ, এবার ও, হ্যাঁ 1 লেখার পর কি করবে, তার ডান দিকে যতগুলি সংখ্যা আছে ঠিক ততগুলি তুমি জিরো বসিয়ে দাও। তাহলে এবার আমার দেখবো এর কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4, এই তুমি 1 2 3 4, তাহলে আমাদের 1 এর প্লেস ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে স্যার। পেরেছি।
আচ্ছা, তাহলে এবার এই যে পরে রয়েছে 3, বলো তো 3 এর প্লেস ভ্যালু কত? 3000। 3000। 3000, ইয়েস, গুড। আর যদি বলা হয় 8 এর প্লেস ভ্যালু কত? 80 হবে। 80 হবে। 80 হবে। হ্যাঁ, কারণ 8 এর কিন্তু কোনো আর মানে দেখো বিষয়টা হচ্ছে কি, এই 8 কে আমরা এককের স্থানের সংখ্যা বলছি। দেখো এই দুটো জায়গায় একটু ডিফারেন্স দেখবে। তাহলে যখন আমি জিজ্ঞেস করলাম যে এই 8 এর প্লেস ভ্যালু কত, তুমি কিন্তু 8 বললে। এবার যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে 8 এর ফেজ ভ্যালু কত, তাহলে কত হবে? 80 হবে স্যার। 8 হবে, 8 হবে। তাহলে মনে রাখবে একক স্থানের ঘরে যে থাকে সেই ক্ষেত্রে কি হবে, তার প্লেস ভ্যালু এবং ফেজ ভ্যালু সেম থাকবে। মনে থাকবে? হ্যাঁ স্যার। তাহলে কখন আমাদের প্লেস ভ্যালু এবং ফেজ ভ্যালু সেম থাকে? একক স্থানের সংখ্যার যখন ক্ষেত্রে এককের ঘরে সংখ্যা থাকে। সংখ্যা চাইলে। ওকে, আচ্ছা। আর এখানে ধরো বাকিগুলো আর আমি আর বললাম না। এবার একটা এখান থেকে কোশ্চেন কিরকম আসে, আমি জাস্ট একটা কোশ্চেনই তোমাদেরকে দেখাই। এখানটায় দেখো, এই যে এখানে একটা কোশ্চেন রয়েছে যে ৬৫,২৩১ সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান ও পরম মানের গুণফল কত। তাহলে দেখো এই জায়গাটায় তোমার কাছে গুণফল চেয়েছে, কখনো কখনো যোগফল চাইতে পারে, তোমার কাছে বিয়োগফল চাইতে পারে, অ্যাকর্ডিং টু কোশ্চেন ওরা যা চাইবে তোমাকে ঠিক তাই করতে হবে। কিন্তু মেন বিষয় হচ্ছে কি যে তুমি মানটা বের করতে পারো কিনা, মানে ভ্যালুটাকে বসাতে পারো কিনা। যোগ বিয়োগ তো সবাই করে নিতেই পারবো আমরা, তাই না? এবার এই যে কোশ্চেন, তাহলে কি ৬৫,৬৩১, এখানে 5, এই যে 5 বলে যে সংখ্যাটি আছে তার প্লেস ভ্যালু এবং তার ফেজ ভ্যালুর গুণফল করতে হবে। তাহলে বলো 5-এর প্লেস ভ্যালু কত? 5000। 5000। আচ্ছা, ইনটু, আর এই যে পরম মান, তাহলে এর পরম মান কত? 5। 5। তাহলে হ্যাঁ, তাহলে কত হবে আমাদের? 25,000। 25,000। 25,000। এই দাদা, আড়াই কি করে 25,000? এই তাহলে আমাদের উত্তর এসে গেছে। তাহলে খেয়াল রাখবে, দেখো আমি আর এক্সাম্পল দিলাম না। এবার মেন বিষয় হচ্ছে কি বলতো, মানটা আমরা ধরতে পারি কিনা। ঠিক আছে, মান ধরতে পারলেই তুমি উত্তর পেয়ে যাবে। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা এই প্লেস ভ্যালুর বিষয়টা বুঝতে পেরেছি। এবার বিষয় হচ্ছে এর পরেই চলে আসে এই যে নাম্বার নিয়ে যখন আমরা কথা বলবো বা বলি, নাম্বারের কিন্তু অনেক আবার ক্লাসিফিকেশন রয়েছে। তো তার মধ্যে মাঝে কিন্তু আমি আবার দুটো টার্ম ইউজ করেছিলাম যে ডিজিট বারবার করে ডিজিট বলছি, সেই ডিজিটটা কি জিনিস আর নাম্বারটা কি জিনিস একটু চিনে নেই আমরা, কেমন? এবার এখানটায় তোমরা দেখো এই যে ডিজিট কি জিনিস। ডিজিট কি, যে একটা সিম্বল, একটা সিম্বল। দেখো মিনিংটা কিরকম হয়ে যাচ্ছে, ডিজিট বলতে আমরা অঙ্ক বলছি, আবার ম্যাথ মানে কিন্তু অঙ্ক, যে এখানে সেই সেন্সে যাবে না। আর নাম্বার মিনস কি হয়ে যাচ্ছে, আমাদের সংখ্যা। তাহলে অঙ্ক কোনগুলো বা ডিজিট কোনগুলো? দেখো এখানে সিম্বল বলেছে, সিম্বল, যে এ ডিজিট ইজ এনি অফ দিস সিম্বল। একটা সিম্বল, দেখো সিম্বল মানে কি, ধরো এটা একটা সিম্বল, এই যে 0 একটা সিম্বল, 1 একটা সিম্বল, আমরা সিঙ্গেল, বা তুমি এইভাবে বলতে পারো সিঙ্গেল ডিজিট। ওই ডিজিট মানেই অঙ্ক চলে আসছে। তার মানে ব্যাপারটা হচ্ছে কি, আমরা ম্যাথমেটিক্যালি যে সংখ্যাগুলো আমাদের গণনার কাজে ব্যবহার করি, আমরা গণনার কাজে কি ব্যবহার করি, 0 থেকে 9 পর্যন্ত এই ডিজিট গুলো কি ব্যবহার করি। তাহলে এই যে গণনার কাজে আমরা যে ডিজিট গুলো বা যে সিম্বল গুলোকে ব্যবহার করছি, প্রত্যেকটা এক একটা ডিজিট হিসেবে আমরা কাউন্ট করছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি টোটাল 0 থেকে 9 অবধি কতগুলো ডিজিট, না 10টা ডিজিট। তাহলে এটা মনে রাখবে যে ডিজিট হচ্ছে কিন্তু টোটাল 10টা। কি কি? 0 থেকে 9 পর্যন্ত। তাহলে আমরা ডিজিটটা বুঝে গেলাম। এবার বিষয় হচ্ছে তাহলে সংখ্যা কি, নাম্বারটা কি, তাই তো? এই নাম্বার ইজ অ্যান অ্যামাউন্ট অফ সামথিং। তাহলে কি, নাম্বারটা হচ্ছে একটা অ্যামাউন্ট। ইট ক্যান বি রিটেন উইথ ওয়ান অর মোর, অর 1 আর 2 হবে অ্যাকচুয়ালি, যাই হোক, ওর মোট ডিজিট। ঠিক আছে, নাকি নাম্বারটা সাধারণত একটা হলেও হয় কিন্তু একটা, আবার এরকম ধরো আমরা দুটো দিয়েছি, আবার ধরো 1 2 1 3 4, যাই হোক, এইগুলো কিন্তু এক একটা নাম্বার। তাহলে নাম্বার কোনটা আর ডিজিট কোনটা কি বোঝাতে পেরেছি? স্যার একটু রিপিট করবেন একটুখানি, আমার হচ্ছে নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল, তো একটু রিপিট করবেন। পুরো রিপিট করছি না ভাই, হ্যাঁ না পুরোটা না, নাম্বার, তাহলে এবার দেখো, নাম্বারটা হ্যাঁ হ্যাঁ, ওকে। তাহলে নাম্বারের ক্ষেত্রে কি বললাম, যে নাম্বার হচ্ছে নাম্বার অফ অ্যামাউন্ট, মানে কি কিছু একের অধিক
থাকবে, এক থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, তাহলে প্রত্যেকটা কিন্তু নাম্বার। এবার এখানে একটা কথা আছে, দুটো, এই যে ধরো আমি একটা সংখ্যা লিখলাম, তোমাকে জিজ্ঞেস করলাম আচ্ছা এটা কত বলো তো, তোমরা কিভাবে উত্তর দেবো? আমি যদি জিজ্ঞেস করি পূর্ণ বাক্যে উত্তর দেবে বা ফুল বাক্যে উত্তর দেবে, উত্তরটা তোমার কেমন হবে? যে এটা কি কি লিখলাম আমি, বলো। 123 123। আচ্ছা 123 লিখলাম, পূর্ণ বাক্যে উত্তরটা হয়নি। আর কেউ? সংখ্যা একটা। সংখ্যা, তো সংখ্যাটাই তো বললে না তুমি, শুধু একটা সংখ্যা বললে তো হবে না। আমরা কি এইভাবে বলতে পারি না 3 অঙ্কের একটি সংখ্যা 123? এটা আগে তো বলতে হবে 3টে অঙ্ক মিলে একটা সংখ্যা, এটা সংখ্যা ঠিক, শুধু সংখ্যা বললে তো হবে না, কিন্তু এটা 3টে অঙ্কের সংখ্যা। আমরা বলি না এটা 3 অঙ্কের সংখ্যা, তাহলে এখানে কি বলতে হবে? 3 অঙ্কের সংখ্যা। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ স্যার। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, কতগুলো ডিজিট একত্রে বসে এক একটা নাম্বার তৈরি করে, তাই তো? তাহলে আমরা বলতে পারি, কি বলতে পারি, সমস্ত নাম্বারই কিন্তু এক একটা ডিজিট। এটা তো একটা সংখ্যা, আবার প্রত্যেকটা কিন্তু এক একটা ডিজিট, কারণ কতগুলো ডিজিট একত্রে মিলে কিন্তু একটা সংখ্যা তৈরি হয়। তাহলে আমরা প্লেস ভ্যালু জানলাম, ফেজ ভ্যালু জানলাম, আমরা নাম্বার কি জিনিস, আমরা ডিজিট কি জিনিস সেটা জানলাম। এবার ঘটনা হচ্ছে এই যে আবার নাম্বার, এই নাম্বারের আবার অনেক ভাগ আছে। হ্যাঁ, এই ভাগগুলো একটু জানতে হবে। কেন? কারণ দেখবে আমরা অনেক সময় এরকমটা করি, প্রাইম নাম্বার, অড নাম্বার, ইভেন নাম্বার, তারপরে আরো কি তোমার বলো, কম্পোজিট নাম্বার মানে কি, যৌগিক সংখ্যা, তাই তো? অখণ্ড সংখ্যা, ইন্টেজার, আমরা এরকম প্রচুর সংখ্যা পাবো। তো এই নাম্বার বা এই সংখ্যাগুলো এবার একটু আমাদের জানতে হবে বা চিনতে হবে। হয়তো দেখো থিওরিক্যালি এখান থেকে কোশ্চেন আসবে না ম্যাথমেটিক্যালি, কিন্তু আমাকে তো সংখ্যাগুলো চিনতে হবে, কোনটাকে কোন সংখ্যা বলে, না চিনলে তো হবে না। এবার আমি সেই নাম্বারের ক্লাসিফিকেশনের জাস্ট একটা ডায়াগ্রাম তোমাদেরকে দেখাচ্ছি। এই যে প্রথমে দেখো আমাদের যে ক্লাসিফিকেশন অফ নাম্বার, এই নাম্বারকে আমরা দুটো ভাগে ভাগ করলাম। কি কি? একটা হচ্ছে আমাদের রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা, আর একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার, কাল্পনিক নাম্বার। আমরা এই কাল্পনিক নাম্বার গুলোকে খুব একটা ইউজ করি না, আমরা মেনলি বাস্তব সংখ্যাটা নিয়ে কিন্তু কাজ করব, কেমন? এবার এই যে রিয়েল নাম্বার, এই রিয়েল নাম্বারকে আমরা আবার দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে রেশনাল নাম্বার মানে মূলদ সংখ্যা, আর একটা হচ্ছে ইরেশনাল নাম্বার মানে হচ্ছে অমূলদ সংখ্যা। ঠিক আছে, এবার এই রেশনাল নাম্বারকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইন্টেজার মানে অখণ্ড সংখ্যা, আর একটা হচ্ছে ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ। এবার ওই ইন্টেজারকে আবার ভাগ করা হয়েছে, ইন্টেজার কি নেগেটিভ ইন্টেজার হতে পারে, হোল নাম্বার মানে কি পূর্ণ সংখ্যা হতে পারে, ন্যাচারাল নাম্বার মানে কি স্বাভাবিক সংখ্যা হতে পারে। এবার এই নাম্বার, এই নেগেটিভ বা এই ন্যাচারাল, এটাকে আবার দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কি ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা, আর অড নাম্বার হচ্ছে বিজোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে এরপরে যেটা রয়েছে ফ্র্যাকশন, ফ্র্যাকশনকে আবার আমরা তিনটে ভাগে ভাগ করি। একটা প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন, একটা মিক্স ফ্র্যাকশন মানে কি প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো ফ্র্যাকশন আমরা যখন ফ্র্যাকশন করব তখন সেটা নিয়ে আমরা ডিসকাস করব। অড নাম্বার কোনটা? অড নাম্বার হচ্ছে বিজোড় সংখ্যাগুলো। ইভেন নাম্বার কোনটা? জোড় সংখ্যাগুলো। আরো সহজ ভাবে যদি আমরা বলি তাহলে কিরকম ভাবে বলবো, যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় সেটাই হচ্ছে আমাদের ইভেন নাম্বার, যেটাকে 2 দিয়ে ভাগ করতে পারবো না সেটা হচ্ছে আমাদের অড নাম্বার। তাহলে ইভেন অড তো বুঝে গেলাম, কিন্তু সমস্যাটা হয় কোথায়? আমাদের ওই ইন্টেজার বা ওই হোল নাম্বার বা ওই ন্যাচারাল নাম্বারের জায়গাগুলোতে। এই যে ডায়াগ্রামটা রয়েছে, এটা যদি কেউ একটু ভালো করে বুঝতে পারে তাহলে কিন্তু তার আর কোনো ডাউট থাকবে না। কিরকম? ধরো প্রথমে আমরা বললাম স্বাভাবিক সংখ্যা, যাকে ন্যাচারাল নাম্বার, যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। মনে রাখবে ন্যাচারাল নাম্বারটা শুরু হয় কিন্তু 1 থেকে। যদি 1 থেকে কোনো নাম্বার শুরু হয় তাহলে তুমি তাকে বলবে কি স্বাভাবিক সংখ্যা। এবার এখানে একটা কোশ্চেন দিয়ে স্যার 1 থেকে কত অবধি? এর কিন্তু কোনো শেষ নেই, 1 থেকে শুরু, আনলিমিটেড চলছে, কারণ যে কোনো নাম্বারের তো শেষ নেই। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আসছি আমরা হোল নাম্বার, যাকে আমরা ডাব্লিউ দিয়ে ইন্ডিকেট করছি। হোল নাম্বারটা কোথা থেকে শুরু হচ্ছে? 0 থেকে শুরু হবে। 0 থেকে, দেখো আহ এখানে আমাদের 1 থেকে শুরু হয়েছিল, কিন্তু এখানে শুরুটা হবে 0 থেকে, কিন্তু চলবে অনন্ত মানে ইনফিনাইট অব্দি চলবে। ঠিক আছে, একটু রেসপন্স করবে।
হ্যাঁ স্যার। ওকে ওকে, হ্যাঁ স্যার। গুড। আচ্ছা, এরপরে দেখো এই যে আমরা ইন্টিজার, দেখো এখানে যে ক্লাসিফিকেশনটা আমরা দেখিয়েছিলাম, ইন্টিজারের মধ্যেই তো থাকছে নেগেটিভ, হোল, ন্যাচারাল। আর তাহলে আমরা সেটাই কিন্তু এখানে দেখাচ্ছি যে এই যে টোটালটাই হচ্ছে ইন্টিজার, তার মধ্যে হোল নাম্বার শিখে গেলাম, আমরা ন্যাচারাল নাম্বার শিখে গেলাম। এবার বলবে স্যার তাহলে পজিটিভ কোনটা? পজিটিভ হচ্ছে যেটা প্লাস, মানে যেখানে মাইনাসের কোনো ব্যাপার নেই। এই যে এটা পজিটিভ। আর নেগেটিভ কোনটা সেটা তোমরা ইজিলি দেখে বুঝতে পারছো কোনটা, যেখানে -1 থেকে থাকবে। তাহলে ইন্টিজার কোনগুলো? এই প্লাস, মাইনাস, সবকিছু, সমস্ত নাম্বারই হচ্ছে ইন্টিজার। এবার এর মধ্যেই শুধু আমাদের ভাগটা আলাদা হয়ে গেল, যে হোল নাম্বার আর হচ্ছে তোমার ন্যাচারাল নাম্বার। ওকে। আচ্ছা, এবার এখনো আমাদের আরো কিছু নাম্বার রয়েছে। কোনটা? যেটা হচ্ছে আমাদের রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার, সেখানে আমরা কি কি পেয়েছিলাম? যে রেশনাল নাম্বার মানে মূলদ, অমূলদ, এটা আমরা পাবো। যে এটা এখানে দরকার ছিল না, আমরা পরেরটা দেখে নিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার আসি আমরা সেই রেশনাল বা ইরেশনাল নাম্বারের মধ্যে। রেশনাল নাম্বার কি? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কোনগুলো? যে সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো। যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো মানে কিউ জিরো হলে চলবে না, মানে পরিষ্কার কথা বলা হচ্ছে যাকে আমরা ভগ্নাংশ হিসেবে প্রকাশ করতে পারছি, তাই তো? তাকে আমরা কি বললাম? যে মূলদ সংখ্যা। আরো সহজভাবে আরো কিছু সংখ্যা রয়েছে যাকে তুমি স্কোয়ার রুট, বর্গমূল, যাকে বর্গমূল করা যাবে, যাকে ঘনমূল করা যাবে, সেটাই হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে, যেমন ধরো আমি এখানে একটা সংখ্যা লিখলাম 5। আচ্ছা বলো তো, এই 5 কি মূলদ সংখ্যা হবে না অমূলদ সংখ্যা আমার ডেফিনিশন অনুযায়ী? অমূলদ সংখ্যা। কেন অমূলদ? কেন অমূলদ? একে কি ভগ্নাংশ আকারে? এ বাবা, ভুল বলছো তো। প্রথম কন্ডিশন কি বলেছিলাম? যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেটাই হচ্ছে মূলদ সংখ্যা। যাকে 1 নাম্বার, তাই তো? 2 নাম্বার কি বলেছিলাম? যার বর্গমূল করা যায় সেটা হচ্ছে মূলদ সংখ্যা। 3 নাম্বার কি বলেছিলাম? যার ঘনমূল করা যায় সেটা হচ্ছে বর্গ সংখ্যা, আরে মূলদ সংখ্যা। তাহলে তুমি 5 অমূলদ কি করে বললে? 5 তো ভগ্নাংশ আকারে লিখতে পারি, কিছু নেই মানে 1 না। তাহলে দেখো 5/1 এটা একটা ভগ্নাংশ হয়ে গেল না? কি বোঝাতে পারিনি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। প্রথমেই তো বলা হয়েছে যাকে ভগ্নাংশ রূপে প্রকাশ করতে পারবে সেটাই হচ্ছে মূলদ সংখ্যা। আরো বলা হয়েছে যাকে তুমি বর্গমূল করতে পারবে সেটাও একটি মূলদ সংখ্যা। আরো বলা হয়েছে যাকে তুমি ঘনমূল করতে পারবে সেটাও একটা মূলদ সংখ্যা। আর যাকে করতে পারবে না সেগুলো অমূলদ সংখ্যা। তাহলে এবার ব্যাপারটা কি দাঁড়ালো? তুমি মূলদ এবং অমূলদ এর মধ্যে থেকে যে কোনো একজনকে চেনো, যে হ্যাঁ এগুলোকে মূলদ সংখ্যা বলে আর এগুলোকে অমূলদ সংখ্যা, সেটার চেনার দরকার নেই। কারণ যে কোনো একটাকে চিনলে আরেকটা তুমি বলে দিতে পারবে যে হ্যাঁ এটাকে তুমি চিনি আর এটা চিনি না, তার মানে এটা অমূলদ সংখ্যা। যে কোনো একটাকে ভালো করে চেনো। যেমন দেখো এখানে আরো কিছু এক্সাম্পল রয়েছে। 7/8, 1/3। এবার এখানে দেখো আবার কি বার রয়েছে। বার থাকলে কি হবে? এখানেও একটা ব্যাপার আছে। বার বা পৌনঃপুনিকের বিষয়টা একটু বলে দেই। ধরো এখানে রয়েছে 2.1। এই যে মাথায় বার দেওয়া মানে কি বলতো? এই যে এটা একটা ভাগ অঙ্ক। ধরো আমরা ধরো 3কে আমি যদি 1কে যদি 3 দিয়ে ভাগ করি, এই ভাগ কিন্তু আমার চলতেই থাকবে, চলতেই থাকবে, শেষ কিন্তু আর কখনো হবে না। দেখো 3 3 9, তাই না? 3 3 9, এইভাবে চলতেই থাকবে, এইভাবে করতে থাকবো আমরা। কিন্তু এটাকে একটা জায়গায় শেষ করার জন্য আমরা কিভাবে লিখি? 0.3 তার মাথায় একটা পৌনঃপুনিক দিয়ে দেই দশমিকের মতো। তো তাহলে আমরা সবাই বুঝে যাই যে হ্যাঁ এই 3 বারবার রিপিট করবে। কি বললাম বুঝতে পেরেছো পৌনঃপুনিকের বিষয় কোনটা? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার, একই বুঝতে রকম ভাবে পেরেছি। তার হ্যাঁ এখানে এই যে 21-এর মাথায় রয়েছে বার, তার মানে ব্যাপারটা কি হলো? এই 21 বারবার করে রিপিট করবে, বারবার বারবার করে চলতে 21 থাকবে। রিপিট হচ্ছে। তার মানে যার মাথায় থাকে সেই সংখ্যা বারবার করে আমাদের রিপিট হবে, এটাই খেয়াল রাখতে হবে, তাই তো? আর এই দেখো যেমন 9 রয়েছে, 9কে তুমি রুটের বাইরে বের করতে পারবে। ঠিক আছে, তো মাইনাস থাকলেও সমস্যা নেই কারণ এটা ভগ্নাংশ আকারে রয়েছে। আবার এখানে দেখো যে 0.97, এটাও তো একটা মূলদ সংখ্যা, কারণ এটাকেও তুমি দশমিকে ভগ্নাংশে প্রকাশ করতে পারবে। কিন্তু দেখো এই যে √8, এটা তো বর্গমূল করা সম্ভব নয়, তাই এটা একটা অমূলদ সংখ্যা। এর বর্গমূল করা সম্ভব নয়,
তাই একটি অমূলদ সংখ্যা। এর বর্গমূল করা সম্ভব নয়, একটি অমূলদ সংখ্যা। তাহলে এইভাবে মূলদ অমূলদের বিষয়টাকে একটু দেখতে হবে। আচ্ছা, আর একটা জিনিস ওই যে আমরা একদম শুরুতে বলেছিলাম এগুলো দরকার নেই। কি দরকার নেই বলেছিলাম? যে আমরা সাধারণত রিয়েল নাম্বার নিয়ে কাজ করব, আমাদের ইমাজিনারি নাম্বার গুলো দরকার নেই। ঠিক আছে, কাল্পনিক যে নাম্বার গুলো, কিন্তু কোনগুলো সেই নাম্বার গুলো সেটা জাস্ট একবার একটু দেখিয়ে দিই, এটা একদমই জানার দরকার নেই। দেখো ইমাজিনারি নাম্বার গুলো আমাদের কোন ফর্মে থাকে, যেমন দেখো এখানে আই স্মল, হ্যাঁ, আই ইকুয়াল টু কি √1 আই স্কোয়ার। তো এই ভ্যালুগুলো আমাদের দরকার নেই, আই দিয়ে কোনো মান আমরা পাবো না, করবো না, আমাদের সিলেবাসও নেই। ঠিক আছে, ইমাজিনারি নাম্বারের কোনো দরকার নেই। তাহলে মেন হচ্ছে আমরা রিয়েল নাম্বারের উপরেই কাজ করব। কি বললাম বুঝতে পেরেছো সবাই মোটামুটি? হ্যাঁ। ওকে, আচ্ছা এখানে তাহলে আমাদের নাম্বারের ক্লাসিফিকেশন মোটামুটি ধরো হয়ে গেছে, আর দরকার নেই এখানটায়। এবার এর একটা চার্ট আমি তবুও দিয়ে দেবো, তোমরা প্রত্যেকে বাংলাতেই থাকবে, তোমাদের পড়তে একটু সুবিধা হবে। সেই নাম্বারগুলো একবার দেখে নেবে, প্রত্যেকটার এক্সাম্পল পাশে দেওয়া থাকবে খুব সুন্দরভাবে, তাহলে আশা করি নাম্বারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, যে আমরা শুরুতে একটা টার্ম ইউজ করেছিলাম ডিজিট, ডিজিট আবার কি না ইউনিট ডিজিট। মানে কি ইউনিট ডিজিট হচ্ছে একক স্থানীয় সংখ্যা, মানে অনেক বড় সংখ্যা থাকবে, আমার সমস্ত সংখ্যা নিয়ে কোনো কাজ হবে না, শুধুমাত্র শেষে যে সংখ্যাটা থাকবে একক ঘরের সংখ্যা, এটা নিয়ে এখন আমরা একটু আবার আলোচনা করব। এখন বিষয় হচ্ছে এই যে একক স্থানীয় সংখ্যা বা ইউনিট ডিজিট, এটা দেখো এখান থেকে পরীক্ষায় কিরকম কোশ্চেন আসে। ধরো আমি তোমাকে একটা কোশ্চেন দিলাম যে 596 গুণ 12, 13, 14, যাই হোক অনেক যা কিছু একটা আমি সংখ্যা এখানটায় লিখলাম। এই যে এত বড় সংখ্যা আমি লিখে এবার আমি জিজ্ঞাসা করলাম বলো তো ভাই এর ইউনিট ডিজিট কত হবে, একক স্থানীয় সংখ্যা কত হবে? 4। 4 হবে। কি করে বললে তুমি 4? এই 596 এর 6 আর ওটার লাস্টের 4 দুটো ইনটু করে একক ঘরের সংখ্যা। ইয়েস, 4 × 24। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, যে আমরা দেখলাম শুধুমাত্র এককের ঘরের সংখ্যার ক্যালকুলেশন করেই আমরা উত্তর বলতে পারি। তাহলে মনে হচ্ছে ইউনিট ডিজিট তো স্যার খুবই সহজ, একদমই ভুল। কিন্তু পরীক্ষায় তো এরকম কোশ্চেন দেবে না, পরীক্ষায় কোশ্চেন গুলো ওরা কি বদমাস, ওরা এরকম ভাবে দেবে। ধরো এই তো এর মাথায় কিছু একটা দিয়ে দিল, ধরো এর মাথায় দিয়ে দিল 100 ইন্টু 1 2 3 4 5 4, এর মাথায় দিয়ে দিল 99। এবার তুমি কি করে করবে উত্তর? এই যে এটা এবার কি করে করবে? এবারই তো সমস্যা, তাই না? এবার সমস্যা শুরু হবে, তাই তো? নাকি বলতে পারবে কেউ? রেসপন্স করো। আছো কেউ? এবার রেসপন্স করো। আপনি বলুন। আছি। হ্যাঁ স্যার, আপনি হ্যাঁ, বলে হ্যাঁ। দিন। হ্যাঁ, আরে না পারলে তো সেটা আমাকে বলতে হবে, আমি যখন জিজ্ঞেস করি একটু মানে রেসপন্স করার চেষ্টা করো। আচ্ছা যাই হোক, এবার বিষয় হচ্ছে যখনই এরকম পাওয়ার দেওয়া থাকবে না তখনই কিন্তু সমস্যাটা আমাদের তৈরি হচ্ছে। এবার এই সমস্যার সমাধানের জন্য আমাদের কিছু নিয়ম কানুন জানতে হবে, যে নিয়ম কানুন গুলো জানলে আমরা ইজিলি অঙ্কগুলো করতে পারবো। এখন বিষয় হচ্ছে একটা জিনিস মাথায় রাখবে, আমার শুধুমাত্র এই একক স্থানের সংখ্যাটারই দরকার, বাকিগুলো আমার কোনো দরকার নেই। আমি চাইলে এই অঙ্কটাকে এইটুকু ধরে অঙ্ক করতে পারি, আমার কেউ বলবে না যে স্যার ওগুলো কেন বাদ দিলেন। কারণ এই কারণে বাদ দিয়েছি, আমার যেহেতু একক স্থানের সংখ্যা লাগবে, আমি বাকি সংখ্যাগুলোকে কেন নেব? কারণ কি আমি শুধুমাত্র এইটুকু দিয়েই করতে পারবো। এই অবধি বোঝাতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। এবার কথা হচ্ছে এই যে যে ডিজিট গুলো, এখানে যে সংখ্যাগুলো হতে পারে এটা কিন্তু প্রথমেই বলে দিয়েছি, এই সংখ্যাগুলো 0 থেকে 9 মধ্যে কোনো না কোনো সংখ্যা থাকবে, তা বাদ দিয়ে তো অন্য কোনো সংখ্যা থাকবে না, কি এটা তো কনফার্ম? হ্যাঁ স্যার, এটা কনফার্ম। হ্যাঁ, তাহলে এবার এই যে 0 থেকে 9 অব্দি এই 10টা ডিজিটকে যদি আমি একটু ভালো করে জেনে নিতে পারি, তাহলে কিন্তু রুলস একদম সিম্পল হয়ে যাবে। এবার এই 10টা ডিজিটকে আমি 3টে ভাগে ভাগ করব, ভাগ করে আমি প্রথমে রুলস 1 এর মধ্যে রাখবো, কি রাখবো? রুলস 1 এর মধ্যে রাখবো 0 1 5 6। এদের ক্ষেত্রে একক স্থানীয় সংখ্যা সেম হবে, সেম, অর্থাৎ এদের পাওয়ার কি আছে কি নেই দেখার কোনো দরকার নেই। কি বললাম?
0 1 5 6 থাকলে ইউনিট ডিজিট সেম হবে, এখানে পাওয়ার দেখার কোনো দরকার নেই, পাওয়ারের কোনো ফাংশন নেই। কি দু একটা এক্সাম্পল দেই তাহলে ভালো বুঝতে পারবে। যেমন ধরো আমি লিখলাম 100 টু দি পাওয়ার 29, আচ্ছা লিখলাম এতগুলো 1 টু দি পাওয়ার ধরো 999, আচ্ছা 500, যা খুশি লিখো না, মানে এখানে তো কোনো ব্যাপার নেই, বাদিকের এগুলো তো আসলে কোনো ব্যাপার না, আমার তো মেন এই ডিজিটটা নিয়ে কাজ করবো, তাই না? আচ্ছা ধরো 16 টু দি পাওয়ার 200, এই যে এতগুলো সংখ্যা আমি লিখলাম। এবার একটু ভালো করে বুঝবে, তুমি প্রথমে দেখবে ও আচ্ছা এখানে তো 0 আছে, আর স্যার তো বলেছিল 0 থাকলে নাকি সেম হয়, 1 থাকলে সেম হয়, 5 থাকলে সেম, 6 থাকলে সেম। আচ্ছা এখানে তো 0 আছে, এগুলো তো আমার দরকার নেই, কারণ আমরা তো বাকি ডিজিট নিয়ে অঙ্ক করি না। তাহলে 0 থাকলে, আবার এটাও বলা হয়েছে যে পাওয়ারের কোনো ভ্যালু নেই, পাওয়ারের ভ্যালু নেই, তাই তো ভ্যালু নেই, তাহলে আমাদের এই পাওয়ারেরও ভ্যালু নেই, 0 থাকলে 0 বসে যাবে। তাহলে একক স্থানের সংখ্যা কিভাবে হচ্ছে বুঝতে পেরেছো? হ্যাঁ একদম স্যার। এই যে 1 আছে না, এই 1 তুমি তো জানো 1 থাকলে 1ই হয়, তার পাওয়ারের কোনো ভ্যালু নেই, কারণ এই ডিজিট গুলোর ক্ষেত্রে সেম বসে যাবে, পাওয়ারের কোনো ব্যাপার নেই। তাহলে তুমি 1 বসিয়ে দাও। এর ক্ষেত্রে কত বসাবে বলো, এর ক্ষেত্রে কত বসাবে? 5 হবে। আর এটা 6। 6। তাহলে আমাদের দেখো রুল 1 হয়ে গেল। এবার এখানে একটা কোশ্চেন আমি দিয়ে দিই, এই যে 4টে ডিজিট আমি লিখলাম, এখানে যদি আমি এরকম ভাবে দিয়ে দিই, এটা গুণ করে দিলাম, এটা যোগ করে দিলাম, এটা যোগ করে দিলাম, দেখো একটা অঙ্ক তৈরি হয়ে গেল না, এই 4টে মিলে একটা অঙ্ক হয়ে গেল না? যেটা করো এবার তোমরা, তাই তো? তাহলে তখন কিভাবে করতে, এটার জন্য ইন্ডিভিজুয়ালি বসালে এই গুণের গুণ দেবে, এটা বসানো হলো, এই আবার 511 কি করে হয়? না 5 6 11 বললাম, মানে 5 আর 6 যোগ করে 11 বললাম। ও আচ্ছা আচ্ছা, আমি বললাম 511, না কিন্তু 11 বলবে না তো, উত্তর তো বলতে হবে তোমাকে সিঙ্গেল ডিজিটে। 1 হবে ইউনিট ডিজিট। 1 হবে, বোঝনি? ও স্যার শুধু সংখ্যাটা না, শুধু ফার্স্ট ডিজিটটা বলতে হবে? তাই এখানে তো কোশ্চেনটাতে আমরা তাই করছি, একক স্থানীয় সংখ্যা, তোমাকে তো বলেনি যোগফল নির্ণয় করো, বুঝেছো? হ্যাঁ স্যার বুঝেছি, এটা ডিজিট সাম কনসেপ্ট, ইউনিট ডিজিট কনসেপ্ট। এবার আসি আমি রুলস 2। দেখো রুলস 2 কাদের জন্য? রুলস 2 হচ্ছে 4 এবং 9 এর জন্য। তাহলে টোটাল কিন্তু 10টা ডিজিট, তার মধ্যে প্রথমে দুটো ডিজিট আমি 4টে ডিজিট হয়ে গেল, এবার আমি দুটো ডিজিট নিলাম, আর রুলস 3 তে দেবো বাকি ডিজিট গুলোর জন্য, ঠিক আছে? রুলস 3 তে কি কি থাকবে? 2 3 7 8, তাহলে আমাদের পুরো রুলস কমপ্লিট হয়ে যাবে। এবার বিষয় হচ্ছে 4 এর ক্ষেত্রে কি নিয়ম সেটা একটু জানতে হবে, এই 9 এর ক্ষেত্রে কি নিয়ম জানতে হবে। তো জানার জন্য আমি লিখিয়ে দিচ্ছি তোমাদের। এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, পাওয়ার, এই যে আমি লিখে দিচ্ছি কেমন, পাওয়ার ইভেন আর পাওয়ার, তার মানে কি এখানে তোমাকে পাওয়ারটা দেখতে হবে, বুঝেছো? এই যে এখানটায় পাওয়ারটা দেখতে হবে। তাহলে এখানটায় আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। 4 এর ক্ষেত্রে পাওয়ার যদি ইভেন হয়, ইভেন মানে হচ্ছে জোড়, জোড় মানে হচ্ছে মিনিমাম দুটো, তাহলে মিনিমাম দুটো, 4 এ 4 4 এ 16 হয়, তো আমরা তো শুধু 6 নেব। আর 4 এর ক্ষেত্রে পাওয়ার বিজোড়, বিজোড় মানে মিনিমাম একটা, আর একটা মানে 4 অঙ্কে 4 হয়। আর 9 এর ক্ষেত্রে পাওয়ার ইভেন, ইভেন মানে জোড়, আর জোড় মানে মিনিমাম দুটো, তাহলে দুটো, 9 নং 81, 81 1 হয়। আর অর মানে হচ্ছে একটা, তাহলে 9 অঙ্কে 9। আমি এক কথায় বলতে পারি, 4 এর ক্ষেত্রে পাওয়ার যদি জোড় হয় আমি যোগ বন্ধ করে 6 বসিয়ে দেব, 4 এর ক্ষেত্রে পাওয়ার যদি বিজোড় হয় আমি 4 বসিয়ে দেব। 9 এর ক্ষেত্রে পাওয়ারটা দেখবো জোড় না বিজোড়, যদি জোড় হয় 1 বসাবো, বিজোড় হলে 9 বসাবো। আমি বোঝাতে পেরেছি যতটা বললাম? স্যার আরেকবার হ্যাঁ। বলে দিবেন? হ্যাঁ কি বললে? স্যার আরেকবার একটু বলে দিবেন? আচ্ছা বলা হয়েছে, কোথায় গেল দাঁড়াও, আমরা 4 এর ক্ষেত্রে এবং 9 এর ক্ষেত্রে তার পাওয়ারটাকে দেখবো। পাওয়ার এখানে লিখেই দেওয়া আছে, জোড় হলে 6, বিজোড় হলে 4। 9 এর ক্ষেত্রে জোড় হলে 1, বিজোড় হলে 9। ঠিক আছে? এবার হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে। শুধু পাওয়ারটা দেখতে হবে। দেখো এই যে যে রেকর্ডটা হচ্ছে, তোমরা রেকর্ডটা তো পেয়ে যাবে, রেকর্ড দেখবে ভালো করে।
আর প্রত্যেকটা পেজের সম্ভব হলে একদম সাথে সাথে স্ক্রিনশট তুলে নিও, তাহলে একটু সুবিধা হতেও পারে। আচ্ছা, এবার একটু এক্সাম্পল দিই, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি 144 টু দি পাওয়ার 99, আর একটা দিলাম 124 টু দি পাওয়ার 100, আর এখানটা দিচ্ছি ধরো 19 টু দি পাওয়ার 99, আর একটা দিয়ে দিচ্ছি ধরো 299 টু দি পাওয়ার 102। এবার আমার কোশ্চেন আমি এক এক করে করছি, একটু বুঝে উত্তর দেবে। তাহলে আমাদের এই প্রথম যে কোশ্চেন, বলো তো এটা আমরা কিভাবে করব, এর উত্তর কত হবে? বলো কি করতে হবে, প্রথমে কি দেখবে তুমি? পাওয়ারটা জোর আছে না বিজোড় আছে দেখবো। এই বোকা, আগে পাওয়ার করবো, আগে দেখতে হবে লাস্ট কোন ডিজিট আছে। স্যার ডিজিটের, হ্যাঁ ডিজিটের পাওয়ারটা কত? আগে দেখবো ডিজিট কি 4, তখন তোমাকে মনে রাখতে হবে ও আচ্ছা স্যার তো বলেছিল 4 এর ক্ষেত্রে তো পাওয়ার দেখতে হয়, জোড় না বিজোড়। তাহলে এটা তো 4, তাহলে এবার পাওয়ার দেখি, পাওয়ার এটা তো 99, এবার জোড় না বিজোড়? 99 কে তো 2 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এটা বিজোড়। তাহলে 4 এর ক্ষেত্রে যদি পাওয়ার বিজোড় হয়ে যায়, তাহলে তুমি কত উত্তর লিখবে? কত বলেছি? 4 হবে। 4। 4ই হবে। আচ্ছা, 4 একটা বলো তো। হ্যাঁ, এটা 4 এর এটা ক্ষেত্রে, হচ্ছে 6 6 4 4 16 6 হবে। 6 হবে। হ্যাঁ, এটার ক্ষেত্রে কত পরেরটা হবে? 9 হবে। 9। আচ্ছা গুড। এটার ক্ষেত্রে? এটার ক্ষেত্রে হচ্ছে 9 9 81 1 হবে। 1 হবে। 1। তাহলে দেখো আমরা 6টা ডিজিট কিন্তু অলরেডি শিখে গেলাম, আর বাকি রয়েছে 4টে ডিজিট। এই 4টে ডিজিটের ক্ষেত্রে কি রুল সেটা একটু লিখে দিই, এখানটা লিখে দিচ্ছি। এদের ক্ষেত্রে পাওয়ার কে, এখানেও পাওয়ার আমি দেখতে হবে। রুলস 2টা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি, আমি রুলস 1 ফার্স্টের দিকে একটু শুনতে পাইনি, একটু একটুখানি বলে দেবেন রুলস ফার্স্টেরটা যে 11টা কিভাবে হলো? নাও সর্বনাশ, এরকম বারবার যদি ব্যাকডেট মানে প্রিভিয়াস রিপিট করতে গেলে তো সমস্যা ভাই। কোথায় গেল রুলস? এই যেই সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোই বসে যাবে। রুলস 1 এর ক্ষেত্রে 0156 এর ক্ষেত্রে ওই ডিজিট গুলোই বসে যায় তাদের ইউনিট ডিজিট হিসেবে, বুঝেছো? হ্যাঁ ঠিক আছে স্যার। ওকে, একটু রেকর্ডটা একটু দেখবে কেমন, কারণ কি বলতো পেছনের জিনিস যদি আবার মানে সাথে সাথে বললে ঠিক আছে, পরে বলে কি হয় আর নতুন আমরা বেশি করতে পারবো না, এমনি চ্যাপ্টার কিন্তু অনেক বড়। আচ্ছা, এখানে যেটা আমি লিখলাম দেখো যে রুলস নাম্বার 3 2 3 7 8 এদের ক্ষেত্রে রুলসটাকে ভালো করে ফলো করো। এদের ক্ষেত্রে পাওয়ার কে 4 দিয়ে ভাগ করে অবশিষ্ট নেব। তাহলে আমি একটু এক্সাম্পল দেই, যেমন 2 টু দি পাওয়ার, আমি বেশি এখানে আর সংখ্যা লিখলাম না, ও বেকার লিখে তো লাভ নেই, 83। আর একটা লিখলাম আমি ধরো 3 টু দি পাওয়ার 45, আরেকটা লিখলাম আমি ধরো 7 টু দি পাওয়ার 1 2 3 4, আরেকটা লিখলাম আমি 8 টু দি পাওয়ার 2 3 4 5 6। এতগুলো সংখ্যা আমরা লিখলাম। আচ্ছা, এটাকে আমি 0 করে দিই, 50। এবার এদের ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে কি করতে হয় বলো? প্রথমে আমরা কি দেখব? এককটা দেখুন। ইউনিটটা দেখবো। তাহলে একক হচ্ছে 2। এবার 2 যখনই দেখবে তখন তোমার মাথায় কি কাজ করবে, যে না স্যার তো বলেছিল এদের ক্ষেত্রে পাওয়ারকে ভাগ করে অবশিষ্ট নিতে হয়। তাহলে কি করব, প্রথমে ওই 2টা কিন্তু লিখে নেবে, প্রথমে ওই 2টা লিখে নেবে। এবার অবশিষ্ট নেব, কোথায় নেব? এই যে 4 দিয়ে তুমি একে অবশিষ্ট তুমি 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করে দেখো 3 অবশিষ্ট থাকবে, এই 3 কে এর পাওয়ারে বসিয়ে দিলে। তাহলে কি আমরা ছোট করে নিলাম বিষয়টাকে। ঠিক আছে এই অবধি? হ্যাঁ। হ্যাঁ স্যার। এবার স্যার, হ্যাঁ দেখো স্যার। এই যে 2 এর কিউব হয়ে গেল, 2 এর কিউব দ্যাট মিন কত? 8। তাহলে আমার উত্তর কিন্তু 8 হয়ে গেল। ঠিক আছে? স্যার আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। 2 এর কিউব কত? 2 এর কিউব 8, এই যে 8 লিখলাম। 2 এর কিউব বলতে 2 3 বার গুণ করো, 2 3 বার গুণ করলে কত হয়? 8। এই যে 2 এর কিউব 8 আমরা বসিয়ে দিলাম। আচ্ছা, নেক্সট কি করব আমরা? প্রথমে ইউনিট ডিজিটটা দেখে নিলাম। ইউনিট ডিজিট কি আছে? 3। 3। তাহলে 3 এর ক্ষেত্রে নিয়ম কি বলা হয়েছে? 4 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করব। তাহলে ভাগ করার আগে কি করব, আমি 3টাকে সংখ্যাটা লিখে নেব। লিখে নেব। এবার আমি একে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে কত হবে? 1। তাহলে আমি এর মাথায় 1 বসিয়ে দিলাম। তাহলে
3^1, অর্থাৎ 3 একবার রয়েছে, তাহলে কত হবে? 3 অকে 3। ওকে, আচ্ছা নেক্সট 7 আছে, তাহলে কি করব আমরা? 4 দ্বারা স্যার ভাগ। 45 কে 4 দিয়ে ভাগ করলে কি করে 1 হবে? সর্বনাশ, কত হবে? 5 হবে তো, মানে 3^5 হবে তো। 3^5 হবে? হ্যাঁ স্যার অবশিষ্ট অংশ বলেছেন আপনি যেহেতু। হ্যাঁ অবশিষ্ট বলেছিলাম, তাহলে হ্যাঁ তাহলে 45 কে অবশিষ্ট অংশ তো হ্যাঁ 5 তো 45 পড়ে থাকছে। এর এক হবে স্যার। 45 কে 4 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট হয়? ও সরি স্যার সরি 5 হবে তো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, okay, 4 না না ঠিক আছে স্যার, 1 হবে। এক Okay, এক হবে এক হবে এক হবে okay. ঠিক আছে চলো, হ্যাঁ নেক্সট 7 আছে, তাহলে 7 এর ক্ষেত্রে কি করব? সংখ্যাটা লিখে 4 দ্বারা ভাগ করতে হবে। ওকে, তাহলে আমরা সংখ্যাটা তো লিখলাম, এবার আমরা 4 দিয়ে ভাগ করব। বলো তো এখানে 4 দিয়ে আমি কাকে ভাগ করব? উপরের স্যার 34 কে। এই যে উপরে অনেক বড় একটা সংখ্যা আছে, এই এত বড় সংখ্যাকে কিন্তু কষ্ট করে তোমরা ভাগ করবে না। শেষের সংখ্যাটাকে করা যাবে। হ্যাঁ, এবার আবার একটু রুলস বলে দেই, 4 দ্বারা ভাগের নিয়ম। এই যে যেহেতু আমরা 4 দিয়ে ভাগ করব, এই 4 দ্বারা ভাগের নিয়ম দেখো, 4 দ্বারা ভাগের নিয়মে বলা হয়েছে যত বড় সংখ্যা থাক না কেন, ধরো এত বড় একটা সংখ্যা আছে, তুমি কিন্তু কষ্ট করে এই বড় সংখ্যাটাকে কখনোই ভাগ করবে না, তুমি শুধুমাত্র ওই সংখ্যার শেষের দুটো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করে দেখবে। যদি ওই শেষের দুটো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে বলবে টোটাল সংখ্যাটাই ভাগ যাবে। যেমন আমি এখানটায় লিখে দিলাম 16, তাহলে পুরো সংখ্যাটাই ভাগ যাবে। কেমন? আবার ধরো আমি এখানটায় লিখে দিলাম এটা 15, এটাকে 4 দিয়ে ভাগ করবো, এটা কি যাবে? যাবে না। তার মানে এই পুরো সংখ্যাটাই কিন্তু ভাগ যাবে না। তাহলে 4 দ্বারা ভাগের নিয়ম বোঝাতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে এখানটায় আমরা কি করব? 4 দিয়ে শুধুমাত্র 34 কে আমরা ভাগ করব। তাহলে 4 দিয়ে যদি আমরা 34 কে ভাগ করি, তাহলে কত হবে? স্যার অ্যানসার 49 হবে। আনসার পরে আগে যেটা বলছি সেটা একটু বলো, ভাগ করলে কত হবে? 2 4 দিয়ে ভাগ অবশিষ্ট করলে থাকবে। 4 2 অবশিষ্ট দুই থাকবে স্যার। অবশিষ্ট 2 হবে। 2 হবে, 2, এই যে 2, তাহলে এবার কি দাঁড়ালো? 7 এর স্কোয়ার, 7 এর স্কোয়ার করলে কত হবে? 49 49, কিন্তু উত্তর কত হবে? 9 9 হবে। এই জন্য 9টাকে আমি বড় করে লিখলাম, বাকি এইটুকু লেখার দরকার নেই। আচ্ছা, একই রকম ভাবে পরেরটা যদি করি তাহলে কি হবে? 8 এর ক্ষেত্রে নিয়ম কি বলা হয়েছে? আর এই দুটো সংখ্যাকে লাস্ট দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ করব। আমরা প্রথমে 8 নিয়ে নেব, তাই তো? নিয়ে এবার কি করব? পাওয়ারকে আমরা ভাগ করব। তাহলে পাওয়ারকে কত? 50, 4 দিয়ে ভাগ করলে 4 12 48, থাকলো আমার 2। তাহলে 8 এর স্কোয়ার, 8 8 এ 64, তাহলে আমি এই যে লিখলাম 64, উত্তর হবে আমার 4। বলো, ক্লিয়ার হয়েছে অবধি? হ্যাঁ স্যার, হ্যাঁ। ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, এইটুকু যদি তোমাদের পুরো রুটস ক্লিয়ার হয়, তাহলে এখানে তোমরা যে কোশ্চেন গুলো দেখতে পাচ্ছ, আশা করি প্রত্যেকটা কোশ্চেন তোমরা নিজেরাই করতে পারবে। এটার কাজ করবে, করে এখানে যোগ দেবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি। ধরো আমরা ইন্ডিভিজুয়ালি যেমন ভাবে করেছিলাম, এবার পরে প্লাস সিম্বল রয়েছে, প্লাসটা প্লাস করবে, গুণ থাকলে গুণ করবে। কি পারা যাবে তো? হ্যাঁ স্যার, পারবো। আচ্ছা, এবার হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে, তাহলে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো। এবার এখানে একটা কথা আছে, তোমরা একটু আগে একটা নিয়ম শিখলে যে 2 3 7 8, এদের ক্ষেত্রে তো পাওয়ারকে 4 দিয়ে ভাগ করতে হয়, তাই না? পাওয়ারকে ভাগ করে নিতে হয়, তো খুবই সুন্দর নিয়ম। এবার আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি লিখলাম 3^40, এবার তুমি কি করবে? আমি ধরো লিখলাম 8^20, এবার তুমি কি করবে বলো? তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে 3 আছে, 3 থাকলে কি করতে হয়? 4 দ্বারা ভাগ। 4 দ্বারা ভাগ। ওকে গুড, কিন্তু 3টা তো আগে লিখে নিতে হবে। হ্যাঁ আচ্ছা, এবার 4 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত হবে? 1 0 অবশিষ্ট 0। তাহলে তো হবে না, আমাকে তো বলা হয়েছে ভাগ করে অবশিষ্টই নিতে হবে, তাহলে অবশিষ্ট তো আমি পাচ্ছি না। তাহলে এখানটা একটা স্পেশাল নোট দিয়ে তুমি লিখবে
যে 2, 3, 7, 8 এদের ক্ষেত্রে যখন আমরা অবশিষ্ট পাবো না, কি যখন আমরা অবশিষ্ট পাবো না, তখন সেই চারটাই কিন্তু তার মাথায় বসিয়ে দিতে হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে এবার তুমি করো 3 টু দি পাওয়ার 4 করলে কত হবে? 3 টু দি পাওয়ার 4 বলতে 3 4 বার গুণ করতে হয়, এই যে এইভাবে 4 বার গুণ করতে হয়। তাহলে দেখো 3 তিরিককে 9, আবার 3 তিরিককে 9, 9 নং 81। তাহলে আমি একবারে 1 লিখলেও হবে, আর 81 লেখার দরকার নেই। তাহলে 3 টু দি পাওয়ার 4 হচ্ছে 81। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে। পরেরটার ক্ষেত্রে একই রকম। 8 থাকলে তো তোমরা জানো পাওয়ার কে 4 দিয়ে ভাগ করে অবশিষ্ট নিতে হয়। তো এবার এখানে পাওয়ার রয়েছে 20, 4 দিয়ে যদি 20 কে ভাগ করো তাহলে তো কোনো অবশিষ্ট থাকবে না। তাহলে ওই 4টাই কিন্তু তার পাওয়ারে তুমি বসিয়ে দেবে। তাহলে 8 টু দি পাওয়ার 4। এবার এই গুণটা এরকম না লিখে মুখে মুখে কি করে করবে? 8 ইন্টু 8, তাহলে 64, মানে 4 পেলে। আবার 8 ইন্টু 8, কারণ 4 বার 8 লিখতে হবে, তাহলে আবার 4 পেলাম। তাহলে কত হলো? 6, 64, তাই না? এই যে একবারে তুমি 8 16, 4 4 16, 6 হয়ে গেল। 8 8 8 8, কি করে? 8 8 64, 4, 8 8 64, 4, এই যে 4 4 16 এর 6, তাহলে 6 হয়ে গেল। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বলো কারো কোনো ডাউট আছে কিনা আমরা যতটা করলাম? কোনো ডাউট নেই তো? না। ওকে, গুড। তাহলে আরো কিছু কোশ্চেন দিচ্ছি, এগুলো স্ক্রিনশট নিয়ে নাও, এইচডব্লিউ হিসাবে এগুলো করবে। নিয়েছো? হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, এবার আমরা আরো কিছু টপিক একটু দেখবো। সেটা হচ্ছে আমরা মৌলিক সংখ্যাটার ডেফিনেশনটা আগে পড়িনি বা বলিনি, আমরা এবার মৌলিক সংখ্যাটা নিয়ে একটু ডিসকাস করব। দেখো মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে আমরা এক এবং ওই সংখ্যা দ্বারাই কেবলমাত্র ভাগ করতে পারবো তাকেই বলবো আমরা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। তাহলে প্রাইম নাম্বার কাকে বলবো? সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দিয়ে ডিভাইড করতে পারবো। হ্যাঁ, কি বললাম? শুনতেই পারলাম না। বললাম এই প্রাইম, সংখ্যা হ্যাঁ, যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ করা যাবে, ওই সংখ্যা দ্বারাই ভাগ করা যায় তাকে আমরা মৌলিক সংখ্যা বলছি। অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। যেমন আমি একটা সংখ্যা লিখলাম 3, এই 3কে কি কি দিয়ে ভাগ করতে পারবে তুমি? 1 আর হচ্ছে 3, আর তো অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে না। কি পারবে? না। আচ্ছা, না স্যার। যেমন লিখলাম 5, 5কে দেখো 1 আর 5। যেমন লিখলাম আমি 7, তাহলে 7কে 1 আর 7। যেমন লিখলাম 11, 1 আর 11। যেমন লিখলাম 13, 1 আর 13। তাহলে এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা মৌলিক সংখ্যা, কারণ এই সংখ্যাগুলোকে এক আর ওই সংখ্যা দ্বারাই ভাগ করতে পারবো, অন্য কোনো সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারছি না, তাকে আমরা বলছি মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার, বুঝাতে পেরেছি। হ্যাঁ স্যার। এবার আমার প্রথম কোশ্চেন হচ্ছে, তাহলে বলো প্রথম মৌলিক সংখ্যা কি? বলো প্রথম মৌলিক সংখ্যা, এই যে প্রথম মৌলিক সংখ্যা কি হবে বলো? 2। 2 2। স্যার। আচ্ছা, খুব সুন্দর উত্তর, 2। আচ্ছা, এক কেন নয় আমাকে তাহলে একটু বুঝিয়ে দাও কেউ। একটা মৌলিক সংখ্যা হতে গেলে তার দুটো ফ্যাক্টর থাকতে হয়। আচ্ছা, দেখো ঠিকই বলেছো, একদম ঠিক। আরেকটা জিনিস এখানে লক্ষ্য করো, আমরা যতগুলো মৌলিক সংখ্যা পেয়েছি এখানে কিন্তু দুটো উৎপাদক। কয়টা উৎপাদক মৌলিক সংখ্যার? আমরা দুটো। তাহলে মনে রাখবে মৌলিক সংখ্যার দুটো উৎপাদক থাকতে হবে। দুটো উৎপাদক যদি না থাকে সে তো মৌলিক হবে না।
এই কারণে একের ক্ষেত্রে দেখো 1 আর 1, তাহলে তো একটাই মৌলিক সংখ্যা, একটাই তো সংখ্যা পেলাম। এই কারণে 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়। তাহলে প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2। তাহলে বাকি মৌলিক সংখ্যার পর পরে দেখো আমি লিখে দিয়েছি 2। তাহলে কি হবে, প্রথমে 2, 3, 5। বলতো পরপর দুটি মৌলিক সংখ্যা তাহলে কি হবে? 2 এবং 3 স্যার, 2 এবং 3। আচ্ছা, 2 এবং 3। আচ্ছা, একমাত্র জোড় মৌলিক সংখ্যা কি? 2 স্যার। এই যে 2, আর এরা দুজন হচ্ছে পরপর। তাহলে মৌলিক সংখ্যাটুকু এই অবধি ক্লিয়ার হয়েছে যতটুকু বললাম? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, এবার এখানে আরো কিছু বিষয় জানতে হবে। যেমন পরীক্ষা দেবে প্রশ্ন আসে যে প্রথম পাঁচটি মৌলিক সংখ্যার গড় কত? এই যে প্রাইম নাম্বার, ঠিক আছে, প্রাইম নাম্বারের গড় কত, এটা পরীক্ষায় আসে। এখন দেখো, গড় বের করতে গেলে তোমাকে তো আগে যোগফলটা বের করতে হবে। গড় কি করে আসে? গড় হচ্ছে, দেখো লিখে দিচ্ছি, যোগফল বাই যতগুলি সংখ্যার গড় বের করতে হবে তাদের সংখ্যাটা লিখতে হয়। ধরো 5টি সংখ্যার গড় বলেছে, তাহলে আমি এখানটা লিখবো সেই নাম্বারটা 5। তার মানে কি, যতগুলি সংখ্যা তাদের যোগফল আর কতগুলি সংখ্যার গড় সেই নাম্বারটা লিখতে হয়, তবেই তো গড় আসে। এবার দেখো, এটা মনে রাখবে, প্রথম 5টি মৌলিক সংখ্যার প্রথমে যোগফল, আগে যোগফলটা আমরা জানবো, কারণ যোগফল না হলে তুমি গড় বের করতে পারবে না। তাহলে যোগফল কি, তোমাকে এগুলো এখন করতে হবে। যেহেতু এখন আমাদের হাতে সময় আছে, তাই আমরা এটুকু এখন যোগ করে নিলাম যে হ্যাঁ, যোগ করলে কত হবে, 28 হবে। কিন্তু পরীক্ষার সময় আর এটা যোগ করো না, এটা মুখস্থ রাখবে। তাহলে গড় কত হবে? গড় কি করে বের করতে হয়? এই 28কে 5 দিয়ে ভাগ করতে হয়। 5 5 25, 5 6 30, 5.6। তো এরপর আর এটুকু না, তুমি ডাইরেক্ট এটা মুখস্থ রাখবে, যোগফল আর গড়টা, প্রথম 5টি মৌলিক সংখ্যার যোগফল এবং গড়, এটা মনে রাখবে। একই রকম ভাবে যদি বলা হয় প্রথম 10টি, তাহলে 10টি, এখন কি, যেহেতু সময় আছে তাই আমরা এখন হয়তো একবার করে যোগ করলাম, পরীক্ষার সময় এগুলো করবো না। কেন? এটুকু করতে গেলে সময় আমাদের বেশি লাগবে, এই জন্য আমরা মনে রাখবো এটুকু। তাহলে যোগফল কত হবে? যোগফল হবে 129, আর গড় হবে কত তাহলে? 12.9। তাহলে হ্যাঁ, এটুকু মনে থাকবে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, এটুকু মনে রাখতে হবে, এটুকু নাহলে কিন্তু কোনো উপায় নেই। যাক, এটাই আমরা এখানে দিয়ে দিয়েছি। যোগফল হচ্ছে 28 আর গড় হচ্ছে 5.6। যোগফল হচ্ছে 129 আর গড় হচ্ছে কত? 12.9। এটা একটু মনে করে রাখবে, কারণ এগুলো পরীক্ষার সময় করতে গেলে অনেক সময় লেগে যাবে। আচ্ছা, এই মৌলিক সংখ্যা থেকে আরো কিছু বিষয় আমাদের একটু জানতে হবে। যে 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা যদি জিজ্ঞাসা করে, সেটা হয়ে যাবে কত? 11। বুঝতে পেরেছো? 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা বললে কত বলবে উত্তর? 11। আচ্ছা, 3 অঙ্কের ক্ষুদ্রতম চাইলে? 101। 101। 3 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা বললে? 1009। 1009। আচ্ছা, এবার 2 অঙ্কের বৃহত্তম বললে? 97। আচ্ছা, তাহলে এখানে দেখো সবগুলি দেওয়া আছে। আমি একটা কোশ্চেন শুধু রাখলাম, যে 4 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত, এটা তোমরা নিজেরা পরের দিন বলবে। এইটা বইটা থাকলো, ঠিক আছে? এই অবধি? এটার অ্যানসার কি হবে? 9973। সেটা আমি জানি না, আমি নেক্সট দিন শুনবো। আচ্ছা, তাহলে এই অবধি মোটামুটি যতটা বললাম মৌলিক সংখ্যা ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার একটা কোশ্চেন দিই এইটুকুর মধ্যে থেকে। ফাইন্ড আউট 3 ডিজিট স্মলেস্ট প্রাইম নাম্বার। ঠিক আছে, এবার আমি অপশন দিচ্ছি। বলো, যে কোশ্চেনটা দিয়েছি উত্তর কি হবে? ভালো করে একটু পড়ে নাও, বুঝতে না পারলে আমাকে বলো। ডি। অপশন ডি স্যার। আচ্ছা, দেখো এখানে ফাইন্ড আউট 3 ডিজিট স্মলেস্ট প্রাইম নাম্বার বলা হয়েছে। এখানে কিন্তু বলেনি যে এই 4টে অপশনের মধ্যে থেকে কোনটা ক্ষুদ্রতম। সো এখানে যেহেতু 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা তোমরা জানো 101, আর এখানে 101 কিন্তু কোথাও নেই। তোমরা কিন্তু এখানে নট বা নন অফ দিসটা উত্তর দেবে। ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ স্যার।
হ্যাঁ স্যার। এই জায়গাটা আমরা অনেক সময় মিস্টেক করে ফেলি। আচ্ছা, এবার আরো একটা বিষয় আমাকে জানতে হবে মৌলিক সংখ্যা থেকে। এই যে মৌলিক সংখ্যা অনেক সময় হয়তো কোশ্চেন দিয়ে দিতে পারে যে বলো তো 1 থেকে 50 অব্দি লিখতে গেলে কতগুলি মৌলিক সংখ্যা তুমি পাবে। এখন এটা তো খুবই সিম্পল কোশ্চেন। এখন এইগুলো যদি পরীক্ষার সময় আমরা হলে বসে গুনতে থাকি তাহলে আমাদের অনেক সময় লাগবে এবং কোনো একটা সংখ্যা মিস্টেক হয়ে গেলে আবার ভুল হয়ে যাবে। তো সেই কারণে সব থেকে বেস্ট হয় আমরা যদি একটু মনে করে রাখি তাহলে অনেক সহজে আমরা করতে পারবো। আর মনে না রাখলে তো কিছু করার নেই, কিছু কিছু জিনিস এই চ্যাপ্টারে আমাদের মনে রাখতে হচ্ছে। তাহলে 1 থেকে 50 অব্দি যদি মৌলিক সংখ্যা তোমাকে জিজ্ঞাসা করে তুমি বলবে স্যার 15টি। আর 1 থেকে যদি 100 অব্দি জিজ্ঞাসা করে তুমি বলবে 25টি। 1 থেকে যদি 150 অব্দি বলে তাহলে তুমি বলবে 35টি। তাহলে বলো তো 1 থেকে 200 বললে কত বলবে? 46। 46টি। এখানে কিন্তু একটু বেড়ে গেল। তাহলে এবার দেখো এখানেও আবার বেসিক কিছু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হয়। কেমন? আমি তো তোমাকে এরকম ভাবে শিখিয়ে দিয়েছি, এখন পরীক্ষায় কোশ্চেন আসলে এরকম। বলো, এবার আমি তো এটুকু যা দেখার দিয়ে দিলাম, এবার পরীক্ষায় কোশ্চেনটা সেরকম 51 থেকে 150 অব্দি কতগুলি মৌলিক সংখ্যা আছে, এটা তুমি কি করে করবে এবার? দেখো কিভাবে করতে হয়। এরকম ভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে আসবে। এটুকু হচ্ছে উপস্থিত বুদ্ধি যে তোমরা জানো 1 থেকে 150 অব্দি যদি মৌলিক সংখ্যা আমি কাউন্ট করি তাহলে সেটা হচ্ছে 35টি। তাহলে 1 থেকে 150 অব্দি তো 35টা, এটা তো কেউ মানে বোঝুন এরকম তো নয় যে 1 থেকে 150 অব্দি 35টা আমি লিখতে পারি তো এটুকু। হ্যাঁ স্যার। আচ্ছা, আবার হ্যাঁ 1 থেকে 51 মানে 1 থেকে 50 অব্দি কতগুলো আছে তুমি জানো যে 15টি আছে। তাহলে এই যে 51 থেকে 150 তুমি এটাকে মাইনাস করে দিলেই তো এর মধ্যে কতগুলো থাকবে? 20টা। তাহলে আমরা উত্তরও কিন্তু পেয়ে গেলাম। বুঝছো কিভাবে করতে হয়? স্যার আরেকবার বলুন। প্রথমে আমরা কি করলাম, 1 থেকে 150 অব্দি কতগুলো লিখে নিলাম, 1 থেকে 50 অব্দি কতগুলো লিখে নিলাম, এটাকে মাইনাস করলে তো এদের মধ্যবর্তী কতগুলো সেটা পেয়ে যাচ্ছি। বুঝুনি এখনো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা মৌলিক সংখ্যাটা মোটামুটি কভার করতে পারলাম। এবার এখানে আরো একটা বিষয় যে মৌলিক উৎপাদক প্রাইম ফ্যাক্টর কিভাবে বের করতে হয়। দেখো আমি একটা কোশ্চেন দেখাবো, একটু ভালো করে প্রত্যেকে বোঝার চেষ্টা করো, আশা করি এখানেই কমপ্লিট হয়ে যাবে। যখনই তোমাকে মৌলিক উৎপাদকের সংখ্যা চাইবে, যেহেতু কোশ্চেনের মধ্যে রয়েছে মৌলিক, তার মানে কি সংখ্যাগুলো যেন আমার মৌলিক হয় সেইভাবে আমাকে ভাঙতে হবে। ফ্যাক্টর মানে কি উৎপাদক। তাহলে ব্যাপারটা হচ্ছে আমি প্রথম কোশ্চেনটাই নিলাম, এখানে একটু প্রত্যেকে ভালো করে বোঝার চেষ্টা করবে। সংখ্যাগুলো কি হবে বললাম, মৌলিক হতে হবে, কিন্তু অন্য কোনো ভাবে করা যাবে না। আর যেটা মৌলিক অলরেডি আছে সেখানে আর কিছু করার দরকার নেই। যেমন 35, এই 35কে যদি তুমি উৎপাদকে ভাঙো তাহলে তুমি কিভাবে লিখতে পারো যে 5 × 7 দুটোই কিন্তু মৌলিক সংখ্যা, কোনো সমস্যা নেই। কি আমরা লিখতে পারবো? হ্যাঁ স্যার, দুটোই মৌলিক সংখ্যা। হ্যাঁ স্যার। এবার হচ্ছে 42, তাহলে 42কে কিভাবে লিখবো? 6 × 7। এই তো গন্ডগোল পাকাইছো, একটু আগেই বললাম সংখ্যাগুলো যেন মৌলিক সংখ্যা হয়, তাহলে হুট করে যেন 6 × 7 বলে দিল। স্যার 2 3 × 7। 3 × 7, ইয়েস, হ্যাঁ। গুড। যে ভুল করেছো কোথায় করেছো বুঝতে পেরেছো ভুলটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা খেয়াল রাখতে হবে। আর 21 তো মৌলিক সংখ্যা, তাহলে 21-এর ক্ষেত্রে তো আর লেখার দরকার নেই। কি লিখবো 21-এর ক্ষেত্রে কিছু আমরা? 21-এর ক্ষেত্রে লেখার কোনো প্রয়োজন নেই। এবার কি করব আমরা? এবার যেটা করতে হয় দেখো, 5⁻7 লিখতে পারি, 7⁻7 লিখতে পারি, আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে লিখে নিচ্ছি। বলো এই অবধি সবাই বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বাকিরা আওয়াজ করো। হ্যাঁ স্যার।
ওকে, এবার যেটা করণীয়, আমাদের এখানে তো মৌলিক উৎপাদকের সংখ্যা চেয়েছে। এই যে যে পাওয়ার গুলো দেখতে পাচ্ছ তোমরা এখানে, এই পাওয়ার গুলোকে শুধু যোগ করে দাও, তাহলে তোমাদের উত্তর চলে আসবে। এটাকে যোগ করলে যা আসবে এটাই হবে তোমার আনসার। তাহলে যোগ করলে কত হবে? 15, 15, 20, 30, কত এসছে? 50 আসছে। 50। তাহলে তাহলে মৌলিক উৎপাদকের সংখ্যা হয়ে যাবে 50টি। বলো সবাই বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বাকিরা বাকিরা সবাই রেসপন্স করো যারা আছো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। ওকে, গুড। তাহলে এই বাকি যেটা রয়েছে এটা তোমরা নিজেরা করবে। আচ্ছা, আরো কিছু দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা নিজেরা করবে। স্ক্রিনশট নিয়ে নাও। নিয়েছো? হ্যাঁ। হ্যাঁ স্যার। ওকে, আরেকটা টপিক দেখিয়ে দিই, হয়ে যাবে আশা করি। ফাইন্ড আউট দ্য রিমাইন্ডার। রিমাইন্ডার বলতে কি? অবশিষ্ট। অবশিষ্ট নির্ণয় করতে হবে। তো এই অবশিষ্ট নির্ণয় করতে গেলে বেসিক দু একটা জিনিস আগে একটু জানতে হবে। যেমন আমি এখানটায় লিখলাম হচ্ছে 13, 13কে আমি ভাগ করব 4 দিয়ে। এখন আমার কোশ্চেন, 13কে যদি আমি 4 দিয়ে ভাগ করি কত অবশিষ্ট থাকবে? কেউ একজন আমাকে বলো তো। 1 স্যার। আচ্ছা, 1 বললে। আচ্ছা, এবার তোমরা কি করে 1 বললে? 4-এর ঘরের নামতা পড়লে 3 4-এ 12 হয়, আর তাই এখানে 13 আছে, তাই তোমরা 1 বলেছো অবশিষ্ট থাকবে। কিন্তু তার মানে এখানে কত বললে? 4-এর ঘরের নামতা 3 বার পড়লে, তাই তো? আমি যদি এরকমটা করি, 4-এর ঘরের নামতা আমি 4 বার পড়বো, তোমরা 3 বার নিয়েছো, আমি 4 বার নিচ্ছি, তাহলে 4 4-এ 16, কিন্তু এখানে তো আছে 13, তাহলে আমার এখানে কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। এখন মাইনাস হয়ে গেল কত? 3। এবার আমি কি বলতে পারি যে হ্যাঁ, এটাও কি +1ও অবশিষ্ট, আবার -3 অবশিষ্ট? আমি কি দুটোই অবশিষ্ট বলতে পারি? হ্যাঁ স্যার, পারি। বাকিটা কি বলছো? অবশিষ্ট কি -3ও হতে পারে? হ্যাঁ হতে পারে তো। 13 থেকে 16 যদি মাইনাস করি -3 হয়ে যাচ্ছে। অবশ্যই কখনো নেগেটিভ হয় না নাকি? হয় না। গুড, ইয়েস, একদমই ঠিক হয় না। বলেছো। অবশিষ্ট, রিমাইন্ডার অলওয়েজ বি পজিটিভ। রিমাইন্ডার কখনো নেগেটিভ হতে পারে না। এখন কোশ্চেন যে স্যার তাহলে আপনি মাতাব্বরি করে কেন এখানে আবার, আমরা তো ঠিকই করছিলাম, এখানে আপনি 4 ঘর ধরতে গেলেন, মাইনাস ফাইনাস করে একাকার করলেন। ভাই, করেছি এই কারণে, কারণ আমরা যখন অঙ্ক করব, অঙ্ক করতে গেলে এরকম মাইনাস চলে আসবে, আর ওই মাইনাসটাকে কিভাবে প্লাসে কনভার্ট করতে হয় সেটাই দেখানোর জন্য, বোঝানোর জন্য আমি এখানে মাইনাস ধরলাম। তাহলে এখন আমাকে তো এটা প্রমাণ করে দেখাতে হবে যে -3 চলে এসছে। তো দেখো, মাইনাস যদি কখনো চলে আসে, টেনশন করবে না। কি করবে? যে সংখ্যা দ্বারা তুমি ভাগ করছো, যে সংখ্যা দ্বারা তুমি ভাগ করছো, কত দ্বারা ভাগ করছো? 4। সেই 4 থেকে তুমি ওই মাইনাস সংখ্যাটিকে বাদ দিয়ে দেবে। তাহলে কত? দেখো, তোমার প্লাস চলে এসছে। হ্যাঁ। তাহলে কি শিখলাম আমরা? রিমাইন্ডার অলওয়েজ বি পজিটিভ। যদি কখনো অঙ্ক করতে গিয়ে রিমাইন্ডার নেগেটিভ চলে আসে, আমরা কি করব? যে সংখ্যা দ্বারা ভাগ করছি সেই সংখ্যা থেকে মাইনাস করে আমরা রিমাইন্ডার লিখবো। তাহলে রিমাইন্ডার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো। হ্যাঁ। হ্যাঁ স্যার, হয়েছে। হ্যাঁ ক্লিয়ার। আরো একটা জিনিস বলে দেই, -1 এর পাওয়ার, ঠিক আছে, এর পাওয়ার, PO পাওয়ার, যদি ইভেন হয়, ইভেন হলে মানে জোর হলে +1 হবে, ঠিক আছে। আর -1 এর পাওয়ার যদি অড হয় তাহলে কি হবে? -1 হবে। এটা একটু মনে রাখতে হবে। -1 এর ক্ষেত্রে মাইনাস, যেমন -1 এর পাওয়ার ধরো আমি 25 দিলাম, তাহলে এটা কি হয়ে যাবে? -25, সরি -1 হবে, তাই তো? -1 হয়ে যাবে। আর -1 এর পাওয়ার যদি 24 হয় সেটা কি হবে? শুধু 1 হবে। তাহলে কখন -1 আর কখন শুধু 1 ক্লিয়ার হয়েছে?
হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার হয়েছে, ক্লিয়ার। স্যার আরেকবার বললে ভালো হতো। -1 এর পাওয়ার যদি বিজোড় হয় সেখানে -1 হবে, -1 এর পাওয়ার যদি জোড় হয় সেখানে +1 হবে। আচ্ছা, এর উপর বেস করে এবার এখানে যে কোশ্চেনটা তুমি দেখতে পাচ্ছ, দেখো আমি দুটো কোশ্চেন দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। প্রথম কোশ্চেনটা রয়েছে 25^26, 25^26 যাকে ভাগ করতে হবে 24 দ্বারা। এবার তুমি কি করে করবে? এই যে 24, এই 24 দিয়ে যদি 25-কে ভাগ করো কত হবে? +1, তাই না? হ্যাঁ স্যার। 24 দিয়ে 25-কে ভাগ, আর তার পাওয়ার কত লিখবে? 26। তাহলে একের পাওয়ার যাই থাক না কেন সেটা একই হয়। তাহলে আমাদের প্রথম কোশ্চেনের উত্তর এসে গেছে। বলো, কেউ বুঝতে না পারলে এটা। সবাই বুঝেছো? হ্যাঁ। আচ্ছা, নেক্সট কোশ্চেন, 25^52 তাকে ভাগ করব 26 দিয়ে। 26 দিয়ে যখন 25-কে ভাগ করবে তাহলে কত অবশিষ্ট থাকছে? 26 দিয়ে 25-কে ভাগ করছো, মাইনাস কত অবশিষ্ট হবে? ওই না তো স্যার। -1। তাহলে -1 এর পাওয়ারটা দেবো কত? যা আছে তাই, 52। এবার বলো -1 এর পাওয়ারটা 52, তাহলে তুমি কত লিখবে উত্তর? +1 +1। +1 লিখে দিই, তাহলে তোমার উত্তর হয়ে গেছে। আচ্ছা, পরেরটা দেখো, 3 নাম্বারটা, 25^27 তাকে ভাগ করবে 26 দিয়ে। আচ্ছা, এবার তুমি বলো 26 দিয়ে যখন 25-কে ভাগ করবে কত হবে অবশিষ্ট? -1। -1। তার পাওয়ার কত? -1 তার পাওয়ার 27। তাহলে 27। -1 এর পাওয়ারটা বিজোড় আছে, তাহলে তুমি কত লিখবে? -1। -1 তাহলে তোমার উত্তর কত? -1। কেন -1। -1? তুমি তো একটু আগেই বললে রিমাইন্ডার অলওয়েজ বি পজিটিভ। তাহলে এখানে মাইনাস চলে এসেছে, তাহলে মাইনাস তো রাখা যাবে না, তখন তোমাকে কি করতে হবে? মাইনাস করে দিতে হবে। কত থেকে মাইনাস করবে? 25। এই -1। দাদা, 25 কেন, 26 না যেটা 26 দ্বারা দিয়ে ভাগ ভাগ করবে। করছি সেটা সেই সংখ্যা দিয়ে। ইয়েস, স্যার হ্যাঁ। এই যে 25। এবার বোঝাতে পেরেছি মাইনাস নিয়ে কোথায় কি সমস্যা হলো? ক্লিয়ার হয়েছে অব্দি? ভাই তোমরা হ্যাঁ রেসপন্স স্যার। করছো না কেন? কি বেশি হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, চলো আজকে হ্যাঁ স্যার। আর 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 বাড়াচ্ছি না, ওকে ছাড়ো, এখানেই ছেড়ে দাও। ওকে, তো যাই হোক, মোটামুটি যতটা পড়িয়েছি প্রত্যেকে ঠিকঠাক। হ্যাঁ। এবার বাড়িতে কিন্তু প্র্যাকটিস করতে হবে, একটু প্র্যাকটিসটা করে যাও, আশা করি কোনো সমস্যা হবে না। তো ফার্স্ট ক্লাসে টেস্ট দেওয়ার দরকার নেই, এখন আগে যেগুলো এইচডব্লিউ হিসেবে রেখেছি এইচডব্লিউ গুলো ভালো করে দেখো, চ্যাপ্টার শেষ হোক, দেন আমরা মক টেস্টের কোশ্চেন ফেল করে দেবো। চলো, স্যার শেষ করলাম এখানে। স্যার বলছি ফার্স্টের দিকে স্ক্রিন গুলো একটু শেয়ার করলে ভালো হতো। নিয়ে নাও ফার্স্ট। স্যার আপনি বলছিলেন আপনার একটা ম্যাথের বই পাবলিশ হবে, ওটা কি হয়েছে? প্রায় 90% হয়ে গেছে। স্বর্ণা, তুমি এখন আপাতত ওই এনসিএম পাবলিকেশনের বইটা নিতে পারো, কারণ ওইটাই এডিশন হচ্ছে, তো এবার ওই জন্য সেদিন আমাকে মেসেজ করেছিল, আমি বলে দিলাম যে প্রায় আমার হয়ে গেছে, তো আমি অলরেডি ওদেরকে টাইপিং এর জন্য দিয়ে দিয়েছি, মানে ওরা আবার টাইপটা করছে, একটু সময় লেগে যাবে। আর আপাতত যদি তুমি নিতে চাও তুমি ওই এনসিএম পাবলিকেশনের বইটা নিতে পারো। আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা চলো এটা নেক্সট। স্যার হয়ে গেছে। ঠিক আছে, চলো তাহলে।